বাংলাদেশে ২০২৩ সালে একটা নতুন সাইবার নিরাপত্তা আইন এসেছে, তাই না? এটা আনা হয়েছে একটা পুরনো বেশ বিতর্কিত একটা আইনকে বদলে ফেলার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন আইনটা কি আসলেই নতুন কিছু, নাকি এটা আমাদের মতপ্রকাশের স্বাধীনতার উপর নতুন কোনো হুমকি হয়ে দাঁড়াচ্ছে? চলুন আজকে আমরা এই আইনের ভেতরে একটু ঢুকে দেখি এর আসল রূপটা ঠিক কেমন। আর দেখুন, শুরুতেই একটা বেশ বড় প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর নট ফর প্রফিট ল মানে ICNL তারা বলছে যে এই নতুন আর পুরনো আইনের মধ্যে নাকি অনেক মেল, আর এটাই কিন্তু একটা গভীর চিন্তার বিষয়। তো এই নতুন সাইবার নিরাপত্তা আইনটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে তাকাতে হবে। মানে এর আগে যে আইনটা ছিল, ওই যে ডিজিটাল নিরাপত্তা আইন বা DSA, ওটা নিয়ে ঠিক কি সমস্যা ছিল সেটা আগে একটু জেনে নেওয়া দরকার। বাংলাদেশের ডিজিটাল আইনগুলো কিভাবে সময়ের সাথে বদলেছে তার একটা ইতিহাস আছে। দেখুন, শুরুটা হয়েছিল ২০০৬ সালের ICT আইন দিয়ে, এরপর আসলো ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন বা DSA, আর এখন ২০২৩ সালে আমরা পেলাম সাইবার নিরাপত্তা আইন। এই যে একটার পর একটা পরিবর্তন, এগুলোই কিন্তু আজকের এই পরিস্থিতিটা তৈরি করেছে। এখন কথা হচ্ছে, DSA নিয়ে মূল অভিযোগটা কি ছিল? সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এটা মানুষের কথা বলার স্বাধীনতাকে চেপে ধরছে। সাংবাদিক, অ্যাক্টিভিস্ট বা যারা সরকারের সমালোচনা করতেন তাদের বিরুদ্ধেই নাকি এই আইনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। এক কথায় এটা একটা দমনমূলক হাতিয়ার হয়ে উঠেছিল। আর ঠিক এই সমস্যাগুলো সমাধান করার কথা বলেই কিন্তু নতুন আইনটা আনা হলো। তো এই যে এত সমালোচনা, এত বিতর্ক, এর মধ্যেই সরকার ঘোষণা দিল যে তারা DSAর সমস্যাগুলো সমাধানের জন্য একটা নতুন আইন আনবে। সরকারের পক্ষ থেকে তখন কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে এই নতুন সাইবার নিরাপত্তা আইন বা CSA এটা পুরনো আইনের সব ভুল ত্রুটি দূর করে দেবে, একটা আধুনিক আর নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করবে, মানে একটা নতুন আরও ভালো আর নিরাপদ ডিজিটাল ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছিল। আচ্ছা, তাহলে এখন আসল কথায় আসা যাক। এই নতুন আইনের ভেতরে ঠিক কি আছে জানিয়ে এত চিন্তা, এত উদ্বেগ? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি বিষয়গুলো। তো এই নতুন আইনটা আসলে কি বলছে? চলুন এর সবচেয়ে বিতর্কিত দিকগুলো একটু খুঁটিয়ে দেখা যাক আর বোঝার চেষ্টা করি কেন এগুলো নিয়ে এত প্রশ্ন উঠছে। এই আইনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বা সংক্ষেপে CII। এখন এটার সংজ্ঞা কিন্তু বেশ ব্যাপক রাখা হয়েছে। এর মানে হলো সরকার চাইলে যে কোনো সিস্টেমকেই এই CII এর আওতায় নিয়ে আসতে পারে। আর যখনই কোনো সিস্টেমকে CIS ঘোষণা করা হয় তখন কিন্তু এর মালিকদের ওপর অনেকগুলো নতুন নিয়মকানুন চলে আসে। যেমন ধরুন, তাদের বাধ্যতামূলকভাবে নিরাপত্তা পরীক্ষা করাতে হবে, আবার সরকার অনুমোদিত জিনিসপত্র ব্যবহার করতে হবে। এর ফলে কি হচ্ছে, ব্যক্তিগত বা বেসরকারি প্রতিষ্ঠানের ওপরও কিন্তু সরকারি নিয়ন্ত্রণ অনেকটা বেড়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এবার আইনের সেই অংশগুলোর দিকে নজর দেওয়া যাক যেগুলো সরাসরি অনলাইনে কিছু বলা বা লেখাকে অপরাধ হিসেবে দেখছে, আর তার জন্য বেশ কঠিন শাস্তির ব্যবস্থাও রেখেছে। এই টেবিলটা দেখলেই বোঝা যায় আইনের ভাষাগুলো কতটা অস্পষ্ট। যেমন ধরুন, বলা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে প্রচারণা করা যাবে না, বা এমন কিছু প্রকাশ করা যাবে না যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। কিন্তু এই চেতনা বা অনুভূতিতে আঘাত, এগুলো তো কোনো পরিষ্কার সংজ্ঞা নেই। ফলে সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব কঠিন হয়ে যায় যে কোনটা বললে বা লিখলে তারা আসলে আইন ভাঙছে। আর আইন বিশেষজ্ঞরা ঠিক এটাই বলছেন। তাদের মতে এই যে ভাষার অস্পষ্টতা, এটার কারণে আইনটার অপব্যবহার হওয়ার একটা বড় সুযোগ থেকে যাচ্ছে। মানে বৈধ সমালোচনা বা ভিন্নমতকে দবা দেওয়ার জন্যও কিন্তু এটা ব্যবহার করা হতে পারে। শুধু তাই নয়, এই আইনে মিথ্যা বা আপত্তিকর তথ্য ছড়ানো, এমনকি মানহানিকেও ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এখন মিথ্যা তথ্যকে অপরাধ হিসেবে দেখাটা কেন একটা সমস্যা? প্রথমত, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতার নীতির সাথে মেলে না। মানবাধিকার আইন বলে যে কোনো বক্তব্য কাউকে বিরক্ত বা অপমান করতে পারে, শুধু এ কারণে সেটাকে নিষিদ্ধ করা ঠিক নয়। এতে হয় কি, সৎ সাংবাদিকতা বা সাধারণ আলোচনাও বাধাগ্রস্ত হয়। এমনকি জাতিসংঘও কিন্তু সব দেশকে বলেছে মানহানিকে ফৌজদারি অপরাধের তালিকা থেকে বাদ দিতে। এছাড়াও এই আইন রাষ্ট্রকে, মানে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যাপক ক্ষমতা দিচ্ছে। যেমন কিছু ক্ষেত্রে তারা ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালাতে পারবে, জিনিসপত্র জব্দ করতে পারবে, এমনকি গ্রেফতারও করতে পারবে। এটা কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করে। তাহলে যখন কোনো আইন আমাদের কথা বলার স্বাধীনতাকে সীমিত করে, সেটাকে যাচাই করার কি কোনো আন্তর্জাতিক মাপকাঠি আছে?
চলুন সেই স্ট্যান্ডার্ড বা মানদণ্ডটা কি সেটা একটু দেখি। প্রশ্নটা হলো, একটা আইন যখন বাকস্বাধীনতাকে সীমাবদ্ধ করে তখন সেটা যে ন্যায্য তা আমরা নিরপেক্ষভাবে কিভাবে বিচার করব? এর কি কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে? হ্যাঁ, এর একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি আছে। এই পদ্ধতিটাকে বলা হয় 3-part টেস্ট বা ত্রিস্তরীয় পরীক্ষা। যে কোনো আইন যেটা মত প্রকাশের স্বাধীনতাকে কমিয়ে দিতে চায় তাকে এই 3টা শর্তই পূরণ করতে হবে। 1. আইনটাকে একদম পরিষ্কার এবং সহজবোধ্য হতে হবে। 2. এর পেছনে একটা ন্যায্য উদ্দেশ্য থাকতে হবে, যেমন জাতীয় নিরাপত্তা রক্ষা করা। আর 3. ওই উদ্দেশ্য পূরণের জন্য আইনটা যতটুকু দরকার ঠিক ততটুকুই কঠোর হতে হবে, তার চেয়ে বেশি নয়। মানে এটাকে প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে। আইনি বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নতুন সাইবার নিরাপত্তা আইনের অনেকগুলো ধারা কিন্তু এই 3 স্তরীয় পরীক্ষায় পাস করতে পারছে না। বিশেষ করে আইনের ভাষাটা এতটাই অস্পষ্ট এবং এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে যে এটা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না বললেই চলে। তাহলে কি এটা সেই পুরনো আইনই, শুধু নতুন একটা নামে? চলুন পুরনো ডিএসএ আর নতুন সিএসের মধ্যে একটা সরাসরি তুলনা করে দেখি। দেখুন, পুরনো ডিএসএ খুবই দমনমূলক হিসেবে সমালোচিত ছিল, অনেক অজামিনযোগ্য অপরাধ ছিল। আর নতুন সিএসএতে হ্যাঁ, কিছু অপরাধকে জামিনযোগ্য করা হয়েছে, কিন্তু ডিএসএর বেশিরভাগ অপরাধমূলক ধারাগুলোই কিন্তু রয়ে গেছে। মতপ্রকাশকে অপরাধ হিসেবে দেখার বিষয়টাও রয়ে গেছে, ফলে এটাকেও সমালোচকদের মুখ বন্ধ করতে অপব্যবহার করা হতে পারে। সুতরাং যদিও কিছু শাস্তির মাত্রা কমানো হয়েছে, কিন্তু যে মূল কাঠামোর জন্য ডিএসএ এত সমালোচিত হয়েছিল সেই কাঠামোটা কিন্তু সাইবার নিরাপত্তা আইনে প্রায় একই রকম রয়ে গেছে। অর্থাৎ যে ভিত্তিগত সমস্যাগুলো ছিল সেগুলো এখনও সমাধান হয়নি।